আজ 4 এপ্রিল 2025। বিশিষ্ট সমাজসেবী শরদিন্দু রায়ের শ্রদ্ধানুষ্ঠান ভাবগম্ভীর পরিবেশে সাড়ম্বরে অনুষ্ঠিত হল নিউ ব্যারাকপুর সতীন সেন নগরে তারই বাসভবনে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। আপনি একটা সবাই যদি এক জায়গায় না থাকে আমার ফোনটা করি, তাই সকলে আরো কোন কোনো কাজে আর বেশি সময় নেব না। আর এই জন্যে আমরা তো সবাই এক জায়গায় থাকতে পারি না, তোমার চাকরি সূত্রে যার যার বাড়িতে বাবার ফটো মায়ের ফটো দেখে পুজো দেবে, তাদের শ্রদ্ধা জানাবে। আমি যদি রাত 12টাও বাড়িতে ঢুকি, আমি এসেই পাটা ধুয়ে বা গা ধুয়ে আমি ঠাকুরকে প্রণাম করি, বন্দনা করি, আর বাবার চরণে মায়ের চরণে মায়ের নাম উচ্চারণ করি, মাতৃদেবী মাতৃদেবী মহা, আর বাবাকে বাবা বাবা। তাদের কত স্মৃতি মনে পড়ে, স্মৃতি যেন সন্তান। আমি একটা বক্তৃতা করতে গেছিলাম সরকারি মূল্য ওদের অবক্ষয়। এখন আমরা স্নেহ হলো মূল্যটা, আর কর্তব্য হলো উদ্ধতা। বাড়িতে মা বসে রয়েছে, মা ভাবছে ছেলে কোন সময় কিন্তু ছেলে সেদিকে না থাকলে তার বাড়ি চলে গেল কেন তার স্নেহ ওই তার সন্তান থেকে বড় দুটোই ব্যালান্স। আগে একজন চাকরি করবো, সব ভাইপো ভাইজি ভাব করতে আমাদের যারা মাইনে পেয়ে টাকা পেয়ে আমাদের জামা কাপড়, আর এখনো হলো আপন ভাই জামা কাপড় কিনে এনে ছোট ভাইয়ের ছেলে মেয়ে দেখায় যে আমার বাবা দেখ দিয়েছে। এই যে যৌথ মানসিকতা ছিল আমাদের শরদিন্দু বাবুর কথা থেকে আমি আপনাদের সঙ্গে মিলিত হয়ে যেটুকু শুনেছি, কেন ওনার ভাইপোর বিয়েতে আমাকে যেভাবে উল্লেখ করেছে, তবে সেইভাবে আমি দেখেছি যে তার যৌথ চিন্তা, আমাদের জন্য যৌথ চিন্তা থাকে। যে যেখানে থাকে অন্তত মাঝে মধ্যে এসে, কেন আমরা তো এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছি। আমি কিন্তু ওখান থেকে আমার বোনের বাড়ি, আমার দাদার বাড়ি, আমার ভাইয়ের বাড়ি, আমি সব সময় যোগাযোগ ফোনে ফোনে যোগাযোগ রাখি। আবার কারোর জন্মদিন হলে যে আগে
ঠাকুরের কাছে প্রণাম কর, ওখানে পায়েসটাই দেওয়া হবে, আর তোদের হ্যাপি বার্থডে ঘরের মধ্যে আমাকে লুকিয়ে দেবে যা। কিন্তু প্রথমে হলো ঠাকুরকে এবং মা বাবাকে শ্রদ্ধা। তাই এইবার এই অনুষ্ঠান করতে করতে মানে আমার এই অনুষ্ঠানের মধ্যেই কিন্তু এইগুলো করছে, কেননা আমাদের লোকশিক্ষা যে আমরা কেমন করে সংসার, কেননা ওই চাঁদের ধর্ম হল গারস্থ, সেই গারস্থ জীবনে কিভাবে ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে, স্ত্রীর প্রতি কি ভালোবাসা, মায়ের প্রতি কি কর্তব্য। একজন আইএস অফিসার, কেননা আমাদের কষ্টে আছি সমাজে, আইপিএস আইএস অফিসার আমি এখনই 50 জনের নাম লিখে এবং তাদের বাড়িতে গিয়ে একটা বাড়িতে গেছি, সল্টলেকে আইএস অফিসারের মেয়ের গিয়ে তার মাকে সিঁড়ির ঘরে রেখেছে, যে মা বাঙাল ভাষা করতে, তাহলে আমার বন্ধু বান্ধব আইএস অফিসার নাম বলবো না। আবার এমন আইএস অফিসার দেখেছি যিনি সেদিনকে মারা গেলেন, অতুল কৃষ্ণ বিশ্বাস, তার ছেলে দুটোই খবর থাকে। সে মারা যাওয়ার পরে তার স্ত্রী এবং তিনি লেখক সমাজের জন্য যে কি করেছে, এইটা একটু সরিয়ে দাও ওনার এরকম ভালো মানুষও দেখেছি সমাজের মধ্যে প্রাণ। তাই আমি আজকের দিনে কবে দেখা হবে তোমাদের সঙ্গে, সমর যোগাযোগ রাখবে, ছেলেরাও রাখবে। আমি এই কথাই বলব, মা জেঠিমা কাকিমা কাকা তোমাদের ব্যবহারের জন্য একটু দেখা নেই। তারপরে তোমাদের একটাই মাত্র বোন বা যেটুকু বন্ধন আছে এদের এক জায়গায়। আমি আমার মায়ের কথা অনুযায়ী ভাগ্নি জামাই ভাগ্নি সবাইকে নিয়ে, মানে বৎসরে আমাদের বাড়িতে বৎসর বলে যে সব মেয়েদের তাদের জামাইদের বলতে হবে, এবং আমার বোনের বিয়েতে সব জামাইগুলোকে ভাগ্নি জামাই থেকে ভাইজি জামাই সবাইকে বসিয়ে আগে তাদের বরণ করা হবে। মতে গিয়ে আমার মেয়ে এমনি, তার শ্বশুর হলো আইপিএস নবান্ন, আর জামাই হলো অর্থনীতি। আমার স্ত্রী গিয়ে বললো যে আমরা তো ঠাকুরের মতে দেবো, ব্রাহ্মণ দিয়ে করবো। তা বললো যে দেখুন আমাদের তো বরিশাল বাড়ি ছিল, আমরা হরিচাঁদ গুরুচাঁদ অনুসারী, আপনারা হরিচাঁদের ফটো রেখেই ছেলে মেয়ে দুটোকে দেবেন। তারা আমরা বরিশাল পিরোজপুরে বলে যে এখানে আমরা যদি রিজার্ভেশন না পেতাম আমার ছেলেও মানুষ হতো না, আমার আমিও আইপিএস হলাম না, আমি যে আজকে নবান্নে বসে আছি তার সবই ঠাকুর। এই জন্য পূর্বপুরুষকে যেমন ভুলবো না, তেমনি আমার সমাজকেও ভুলবো না। আমার সমাজের মানুষকে যেটুকু উপকার করার সেটা আমরা করি। আজকে হ্যাঁ মালাটা খুলে রাখো, মালাটা খুলে রাখুন, এখানটায় রাখুন, এই জায়গায় রাখুন, ফটো তুলছি যে আজকে ফুলেরও জলছায় কেন, এই জন্য বলছি সব কথা ভালো। এইবার আপনারা ঠাকুরের কাছে এইবার করিয়েছেন, হ্যাঁ এবার করো যদি ঠাকুরের কাছে প্রার্থনা করি। পরম পিতা পরমেশ্বর পাবন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যুগনায়ক মুক্তিবারিধি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, মাতা শান্তি দেবী, মাতা সত্যভামা দেবী, শ্রীপাদ পদ্মে আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাইতেছি। গত 25শে মার্চ
আমার যার যার যে সম্পদ, আমার পিতৃদের প্রয়াত হয়েছে, আজকে তোমারই আদর্শ মতে তার শ্রাদ্ধা অনুষ্ঠান নয়, শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা অধম সন্তান, আমাদের কোনো জ্ঞান নেই। যে ঠাকুর তুমি আমার প্রয়াত পিতৃদেবকে তোমার শ্রীপাদ পদ্মে স্থান দাও, তিনি যেন অমৃত লোকে স্থান করতে পারে। হে পরম পিতা পরমেশ্বর, পরম করুণাময়, পতিত উদ্ধারক, দীনবন্ধু, কৃপাসিন্ধু, তোমার অসীম কৃপায় তিনি যেন অর্থাৎ আমার পিতৃদেব শ্রদ্ধেয় শরদিন্দু রায় মহোদয় তোমার পদম পদম প্রাপ্ত হয়। এত ভিন্ন এরা যেন বংশানুক্রমে তোমার নীতি ধর্ম পালন করে। তোমার করুণার দৃষ্টি আকর্ষণে তোমার কর্ম করিতে বাধ্য থাকে। হরিচাঁদ গুরুচাঁদ মাতা শান্তি দেবী, তোমাদের কাছে এই কাতর প্রার্থনা, অধম সন্তানদের তোমার পদে যেন আমার পৃথিবীর স্থান লাভ করতে পারে। এই পরম পিতা পরম শ্রদ্ধেয় আমার পৃথিবীর অনেক সময় অনেক কবি কথা অজ্ঞানে জ্ঞানে আমরা তোমাকে দর্শন করেছি। আজ আমাদের সমাজ তোমার ব্যাপারে আমরা কাতর হয়ে আছি। আজ পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে খুঁজলেও তোমাকে পাওয়া যাবে না, কিন্তু আমরা যেন তোমার ছবি, তোমার আদর্শ পালন করে চলতে পারি। তুমি আমাদের মানুষ করেছ, তুমি তোমার ঘর সংসার চলে গেছে। এই যে আমাদের বিরামী দেখা শান্তির জন্য আমাদের এই আয়োজন আমরা যেন তোমার প্রদর্শিত পথে চলতে পারি। আত্মীয় স্বজন সকলকে নিয়ে যেন আমরা একসাথে চলতে পারি। তুমি ছিলে আমাদের বটবৃক্ষ, সেই বটবৃক্ষের তলায় বসে আমরা নিশ্চিন্ত ছিলাম। আজকে আমাদের মাথা থেকে মনে হচ্ছে সেই বট গাছ চলে গেছে। তাই তোমার আদর্শ গ্রহণ করে আমরা যেন চলিয়ে পড়িয়ে ঠাকুরের আদর্শ অনুযায়ী চলতে পারি, এই আশীর্বাদ করে সংগঠন
এই পাখা আছে, পাখা হাত পাখা, হাত পাখাটা তোমরা চার ভাই আচ্ছা, এবার একটু আমি ওদিকে চলে যাই, একটু এদিকে যাবো, একটু একটু এই সাইড থেকে দেখালাম, এবার একটু সাইড থেকে দেখ। ডান দিক থেকে হ্যাঁ, সবাই ধরে থাকো, উলুধ্বনি চলবে, হরি বল হরি বল, হরিচাঁদ উলুধ্বনি চলবে, একটু পাইপটাকে পাইপটাকে মাথায়, হ্যাঁ হ্যাঁ তোমার ঠিক আছে। এইবার হলো এই ধূপকাঠি দিয়েটা করি, এটা দিতে সবাইকে একটু সরে যেতে হবে, শুধু পাঁচজন হ্যাঁ দেখি। এইবার বড় ছেলে ছোট ছেলে এইবার মানে সাষ্টাঙ্গে মানে পাটা দিয়ে এইবার সবার উদ্দেশ্যে নাও 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 বৌরা করি, বৌরাও কিন্তু এইভাবে উলুধ্বনি দাও, শঙ্করধ্বনি দাও। পাশে পাশে হ্যাঁ এসো এসো, এইবার একেবারে ষষ্ঠা জয় হরি জয় হরি জয় সবাই এখানে কিন্তু সামনে সামনে আগে ওরা হয়ে যান, বসতে হবে। হ্যাঁ হ্যাঁ জয় এইবার সবাই একটু দাঁড়াও, একেবারে সবাই যারা
কে আরে এদের সেই টাইপ করে দিয়ে দিছি না ও যাবে না আমাকে ওই নিয়ে দিছে ওই বড় ছেলে এই বাড়ির বড় কাম করেছি ও বলছে ও আর একজন ভাই দাদা একটু আয় দিই সামনে আয় এইবার সবাই এইভাবে আমি যে কথাগুলো বলবো সবাই ফুল পেয়েছেন এইখানে এসে ফটো তো এই সামনে আসে না এইখানে সবাই সবাই আমরা এক কথাই বলবো জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চসহ দাস অতীত পাবন হেতু হইলাই অবতার জয় জয় গুরুচাঁদ জয় হীরামন জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রীলোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দ জয় নাটু জয় ব্রজ জয় বিশ্ব নাথ বিজদাস হরিমণি পরমাত্মা হে ঠাকুর আমাদের আপনজন আমাদের যার যার যে সম্পর্ক মুখে বলবেন আমাদের আত্মীয় পরমাত্মীয় আমাদের অভিভাবক গত 25শে মার্চ ইহলোক ত্যাগ করে নশ্বর দেহ ত্যাগ করে শ্রীহরিলোকে গমন করেছে। আমরা ঠাকুর তোমাদের কাছে প্রার্থনা করিতেছি আমাদের পরম শ্রদ্ধেয় প্রয়াত শরদিন্দু রায় মহোদয় যেন প্রমাণ রাতুল পদে আশ্রয় লাভ করে। এই হল আমাদের শেষ মিনতি। উলুধ্বনি দেন। জায়গা করে দাও সবার ফুল দিয়ে ঠাকুরের ওই জায়গায় ফুল একজন দিয়ে সবাই ফুল দেবে সবাই সবাই দিয়ে নিয়ে যাবে। এইবার ফুল যারা দিয়েছ তারা একটু পিছনে যাও। এই যারা ফুল দেয় দুই হাত দিয়ে ফুল দিতে হয়। ফুল দিয়ে দাও। তাদের ভিতর বিদ্যা বিনয়ন। এইবার একটু একভাবে দাঁড়িয়ে থাকে। এইবার আমরা নীরবতা পালন করব। সবাই জোর হাতে মাগো তোমরা সবাই আসো। টাইমটা বলে দেবেন 1 মিনিট। 1 মিনিট নীরবতা পালন করব। আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যখন আমি হরিধ্বনি দেব তখন শুরু হবে। হ্যাঁ, আর সবাই একটু এগিয়ে আসো। আমি তো একটা কথাও তো বলবো। হ্যাঁ, জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ। হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরিধ্বনি বলো। শুরু হলো। মাথা নিচু করে নীরবতা বলো।
এই বড় উদ্ধরী আমার ভাগ্যটা আর আমার মায়েরা কই আর সে ভাগ্যটা কই গেল ওই যে এইবার শোনো দেখি এইটা হলো আমার পিএইচডি আর প্রতিটা বইতে 32 পৃষ্ঠা করে 2টা ফটো আছে এইটা আর 1 নাম্বার স্পেশাল পেজ দিয়ে আছে আর এই যে এই মহিলা থাকে আরে ওটার মধ্যে রাখছিস তাহলে আজ থেকে এক একটা করে দিই এই দেখুন একটা জিনিস যদি আমি পড়ে শোনাই আপনাদের আজকে আমার সবাই শিক্ষিত পয়সা থাকবে তো দরকার নবশূদ্র বর্ণের যে অসংখ্য জনসাধারণ ও মধ্য বর্তমান যুগের একটি বলিষ্ঠ বর্ণ ও শ্রেণী স্তর ইহাদের দেহ গঠনের পরিণতি যাহারা গ্রহণ করিয়াছেন তাহাদের মধ্যে হাঁটন ও রিজনির নাম করিতেই হয় ইহাদের সকলের সম্মিলিত বিশ্লেষণ হইতে দেহ গঠন চোখ ও চামড়ার রং আপনারা একটু কথা বলবেন না যেহেতু আমাদের সমাজের এলিটটা আছেন এখানে আমাদের ছেলেরা আমাদের ভুলে যাচ্ছে দেখুন আমি 32টা ছেলে মেয়েকে আমি ছোটবেলা থেকে যেহেতু আমি 18 বছর 2 মাস বয়স থেকে চাকরি করছি এখন আমি প্রফেসর মানে আমাকে রিটায়ার করার পরও ছাড়েনি এখন আমি ভিজিটিং প্রফেসর তা 32টা ছেলে মেয়েকে আমি মানুষ করেছি একজনকে এমডি একজনকে এমটেক একজনকে বিই একজনকে জিওগ্রাফি এমএসসি কিন্তু আমি মনে করেছি কি একজনকে 4 থেকে এমডি পর্যন্ত আমার বাড়িতে সবাই জানে যে আমার ভাইয়ের সাথে কিন্তু তারা অমানুষ হয়েছে আমি তাই তাদের বলেছিলাম যে তোদের আমি মানুষ করেছি শিক্ষা দিয়েছি আর আমার রক্তের টাকা আমি টিউশনই করেছি ইংলিশ মিডিয়ামের একটা ছেলের জন্য তোদের হোস্টেলে রেখেছি আর আবার বাড়িতেও রেখেছি তা তোদের আর এমএ পাস অনেকগুলো করেছি কিন্তু সেই যেই চাকরি পেল এমডি এইবার তার মা বাবাকে খেতে দেয় না মা বাবাকে খেতে দেয় না তার শাশুড়িকে নিয়ে থাকে মা বাবাকে খেতে দেয় না তার মা 5টা বাড়িতে কাজ করতো আমি বললাম যে তুমি আর 5টা বাড়িতে কাজ করবে না তোমার 5টা ছেলে মেয়েই আমি মানুষ করবো তাদের বস্ত্র থেকে আরম্ভ করে সবার ওই ছেলেটাকে ভোর থেকে নিয়ে গেলাম আমাদের বাড়িতে মানে আমার বাবা মাকে মা বলে বাবা মাকে মা বাবা তাহলে আরেকটা এমটেক ছেলে এদের বাড়ি ছিল হলো পিরোজপুরে সিকদার মন্দির তাহলে এদের মানুষ কেন এইরকম যেন এই বাড়িতে অমানুষ না হয় সমাজে যেন কাজ করে তাই নিজের জাত নিজের সম্প্রদায় সম্পর্কে যেন শ্রদ্ধা থাকে যে আমরা কোন জায়গা থেকে উঠে এসেছি 1907 সালের আগে আমাদের কেউ চাকরিজীবী ছিল না তাহলে কে আমাদের চাকরির ব্যবস্থা করবে এই দেখুন ইংরেজিতে লর্ড ল্যান্সলট হিয়ারকে গুরুচাঁদ ঠাকুর যে ডেপুটেশন দিয়েছিল তার ইংরেজি তার বড় ইয়ে সেখানে দেখেন ইংরেজিতে সই করা আমাদের তখন রিজার্ভেশন ছিল না তখন গভর্নমেন্ট তার দেখা যাচ্ছে এই আর এইবার হলো সেই গুরুচাঁদ ঠাকুর ওই বছর রিজার্ভেশন নিয়ে এলো ব্রিটিশ সরকারের কাছ থেকে আর 1067টি বিদ্যালয় ঢাকা ডিভিশনের যশোর খুলনা বরিশাল ফরিদপুর একেবারে সরকারি ইয়েতেই লেখা রয়েছে মহাপেজখানা থেকে তো নিয়েছি সব ব্রিটিশ আমলে যে ফর নবশূদ্র চিলড্রেন্স এদের জন্য অনুমোদন করা হলো তাহলে 1067টি স্কুল পাবনা যশোর
খুলনা, বরিশাল, ফরিদপুর আর ঢাকার একটা অংশ, নারায়ণগঞ্জটা ব্যাগ থেকে নবসূত্র বেরিয়ে। আর এই দেখুন প্রথম ভারতবর্ষে দলিতদের মধ্যে এই যে নবসূত্র কথাটা রয়েছে, নবসূত্র শরীর পত্রিকা, তখনকার বিধবা বিবাহ করে আজকে রাজ্যে কাজ। আর আমরা তো এত বছর লড়াই করে কলেজ পেয়েছি, ইউনিভার্সিটি পেয়েছি, হরিচাঁদের জন্মদিনে ছুটি। আর যারা যারা লড়াই করেছি তার মধ্যে আমি আর দুই একজন বেশি আছি। একটু ধরে একটু ঘুরে যান, একটু ঘুরে যান, কাজ করতে হবে। একটু ঘুরে যান। যারা সদবা এখান থেকে আলো সিঁদুর, আর যারা মায়েরা এই বাড়ি তারা কিন্তু সিঁদুর দেবে এই আসরে। আর হলো এই জলটা সারা বাড়িতে ছড়িয়ে দেবে, এই যে যে আমার ঘরে জল, শান্তি জল। আর ওই মায়েদের যারা সদবা তাদের এই বাড়ির বউ কই, বড় বউ কোনটা, এই বড় বউ সবাইকে সিঁদুর দিয়ে দেবে। আগে তোমার যা দিয়ে দেবে তোমাকে সিঁদুর, তুমি দেবে যা, তারপরে সদবাদের একে করে সিঁদুরের কোনো বন্ধ চাকরি। দেখি ঘুরে যাবেন, একটু ঘুরে যাবেন। এই কিন্তু বিরাট দা, বিরাট দা, এই হলো এক সেট। দেখি আটটা এই এক সেট। এইবার ওইখানে দাঁড়া দাঁড়া ফটো তুল, ফটো তুল, এই দাঁড়া ফটো তুল। আপনি একটু এই ছোট ভাই চলে আয়, ঘুরে যান, ঘুরে যান, ঘুরে যান। ছোট বউ কই, এইবার তোর মা কই, বৌদিকে ডাকবি, একটু ধরে রাখে। দাদা চেয়েছিলেন যে আমেরিকা থেকে এসে বিরাটের এই বই নেবে এবং বিরাটকে যে কি আশীর্বাদ করেছিল যে তোমার বই চলল, আমি তোর ইয়েকে দিয়েছি, পেয়েছি আমার সম্পর্ক। এইবার এই বই ফটোটা তুলেছিস বৌদি, এদিকে করেন। ছোট ভাই চলে আসে। আর সে ইঞ্জিনিয়ার কই গেল, ও হলো আমাদের ভবিষ্যতে। হ্যাঁ আরে ওটা ওখানে ধরতে হবে, তোর কৃষি কেটে, তোর কৃষি করি ওই যে মা এত বড় ছল। আমি তো ভাবছি কি বিয়ে হয়নি, প্রথমে এসেই আর এই পত্রিকা, আরে জামাই বাবা আমি জানি আমাদের, আমি তো রান্না করে খাওয়ালাম না, মোবাইল যদি হারায়। মোবাইল হারাই গেছি, 7খানা মোবাইল হারাইছি। সেই মনোরঞ্জন ভক্তের বড় মেয়ে নি, ওই বড় জামাই, মনোরঞ্জন ভক্তে বড় জামাই। হ্যাঁ বড় জামাই। তোমার কাছে যদি আমার টাকা নাও দেয়, যে স্নেহ পেয়েছি ওনার কাছে, আর তার ছেলে মেয়েরা যদি তার স্মৃতি রক্ষার্থে আমার না দেয়, এটা 50-এর কম দিলে তো আমাদের ফটো তো নেব না। আর তাকে যদি 5জন করে করে, এটা 5-10 যারা চাকরি করে তারা 5জনই 10,000 করে দিবে। এদিকে এই ফটোটা নাও গোপাল। এই সল ইঞ্জিনিয়ার চাকরি করে, ওই যে সলের সাথে আমি কিন্তু দেশের ভাষায় কথা সবাই নিলে ওর বাবার স্মৃতি রক্ষার্থে, দাদুর স্মৃতি রক্ষার্থে। বলছি যে নিউ ব্যারাকপুরে এই যে সতীন সেন নগরে সমর রায়ের বাসভবনে তার পিতৃবিয়োগের যে, হ্যাঁ বলুন আজকের অনুষ্ঠানের ব্যাপারটা, বিষয়টা কি, এই সিস্টেমটা কেন চেঞ্জ হল? শ্রদ্ধেয় নেতা, সংস্কারক, মতুয়া আন্দোলনের পথিকৃৎ
25শে মার্চ হ্যাঁ আমাদের সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব মতুয়া আন্দোলন, তপশিলি আন্দোলন, উদ্বাস্তু আন্দোলনের নেতা শরদিন্দু রায় মহাশয় প্রয়াত হয়েছেন। তার প্রয়াণ উপলক্ষে আজকে তার জ্যেষ্ঠ পুত্র, তার কনিষ্ঠ ভ্রাতা, তার কন্যা, তার অন্যান্য আত্মীয়তার কনিষ্ঠ ভ্রাতা সকলেই ব্রাহ্মণ্য প্রথা বর্জন করে এই মতুয়া প্রথায় তার শ্রদ্ধানুষ্ঠান করেছে। সেই শ্রদ্ধানুষ্ঠানে আচার্যের ভূমিকায় ছিলাম আমি, অধ্যাপক ডক্টর বিরাট ভৈয়া। আমাদের এটা হলো সামাজিক একটা আন্দোলন। এই সামাজিক আন্দোলনে আমরা সারা ভারতবর্ষে, বাংলাদেশে দীর্ঘদিনের এই চিরাচরিত ব্রাহ্মণ্য শোষণ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা এই বিবাহ, শ্রদ্ধানুষ্ঠান, পূজার ব্যবস্থা করি। আমাদের ভারতবর্ষের মূল কেন্দ্র মতুয়াদের শ্রীরাম ঠাকুরনগর এবং আমাদের মূল পীঠস্থান হল বাংলাদেশের বড়াকালী, শ্রীরাম বড়াকালী। তাই আমরা গর্বিত যে ভারতবর্ষে আমাদের মতুয়ারা আজকে প্রতিষ্ঠিত হয়েছে নানা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে। সেই প্রতিকূল অবস্থার বিরুদ্ধে যারা প্রাতঃস্মরণীয় তাদের মধ্যে ত্যাগ ঠাকুর, মনীন্দ্রনাথ ভূষণ বিশ্বাস, আরো অনেকে ছিলেন, তারা প্রয়াত হয়েছেন। আর পরবর্তীকালে এই আন্দোলনের মুখ্য ভূমিকায় ছিলেন একদ অঞ্চলে বিশিষ্ট নেতা, সংগ্রামী নেতা আমাদের শ্রদ্ধেয় শরদিন্দু রায় মহাশয়। শরদিন্দু রায় মহাশয় তার সন্তানদের উচ্চশিক্ষিত করেছেন। তার কন্যা শর্মিষ্ঠা রায় সেই ইঞ্জিনিয়ার, তার জ্যেষ্ঠ পুত্র সন্দীপ রায় সেও বড় অফিসার ইঞ্জিনিয়ার, আর কনিষ্ঠ পুত্র শীর্ষেন্দু শেখর রায় ডক্টর, এবং তার পরবর্তী প্রজন্ম তারাও উচ্চশিক্ষিত হয়েছে। আজকে তিনি শুধুমাত্র নিজের পরিবারের সবাইকে শিক্ষিত করেননি, তার সংগ্রামী জীবনের আলোচনা করলে আমরা দেখতে পাই তিনি সমাজে অন্যান্য সকলের জন্য আত্মত্যাগ করেছেন এবং অকুত ভয় নির্ভীক ব্যক্তিকে আমরা হারালাম। সমাজের এই যে মঙ্গল সাধন করেছে তার কনিষ্ঠ ভ্রাতা সমর রায় জীবিত আছেন এবং সুনীল রায় জীবিত আছেন। তবে তাদের মধ্যে কনিষ্ঠ ভ্রাতা শরদিন্দু রায়ের কনিষ্ঠ ভ্রাতা সামাজিকভাবে নানা আন্দোলনের সঙ্গে আমার সঙ্গে যুক্ত আছে। এইটুকু বলে সকলকে আপনার শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। নমস্কার। আপনার নামটা একটু বলবেন? আমার নাম অধ্যাপক ডক্টর বিরাট কুমার বৈয়া। আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বলছি যে কিন্তু জীবন ইতিহাস কোথা থেকে শুরু করে কোথায় শেষ করে বুঝতে পারি না। বাবাই সব ছিলেন। ছেড়ে দাও, মাথার উপর ধরো না, ওইটাই হবে। সেই ছোটবেলায় থেকে তৎকালীন পাকিস্তান, সেখান থেকে বাবা চলে আসেন ইন্ডিয়াতে, এখানে শিক্ষকতা শুরু করেন। আর মেজদা বাবারই হাত ধরে এখানে মানুষ হল। আমরা পরবর্তী কিছু সময়ের মধ্যেই ৬-৭ বছর বয়সে দেশে আসি এবং এখানে গ্রাম অ্যাভেঞ্চার কাশীপুর আমাদের বসবাস হয়।
বাবার যে সাহচর্য, বাবার যে সব কিছু আমাদের জন্য ত্যাগ, পিছিয়ে চাননি শুধু লেখাপড়া শেখো, সেইভাবে করে আমাদের মানুষ করেছেন। তার মধ্যে মেজদা অন্যতম। তার আজ চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারছি না, কিন্তু নিয়তি, এই নিয়ম জাগতিক সংস্কারে এইভাবেই চলে। তাকে আমরা বলতে পারবো না কোনোদিনই। সেই আমাদের পথপ্রদর্শক ছিল, তার ছায়াতেই আমাদের মানুষ হয়েছিলাম। আমাদের দায়িত্ব বলতে কি কিছুই বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি সে কতটা দায়িত্ব পালন করেছে। সবার প্রতি তার যে আস্থা ছিল, সবার প্রতি ভরসা, এবং আমরাও তাকে বড় গভীরভাবে শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। যা বলতো সবই ভরসা বেঁধে যেতাম। আজ সে নেই, আমরা সত্যি ভাবতেই পারছি না। তার এই অকাল মৃত্যু, অকালই বলবো, বয়স্ক হয়নি, হঠাৎ করে আমাদের না বলে চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারছি না, কিন্তু মেনে নিতেই হয়, তাই মেনে নিচ্ছি। আর কি তার আত্মার শান্তি পায় এই কামনাই করবো। আপনার নাম? সুনীল রায়। আচ্ছা, আমি সকাল থেকেই একটু ব্যস্ত ছিলাম। 25 তারিখে দাদা চলে গেলেন, তো চলে যাওয়ার পর থেকে তার একদিন পরে আমি দাদাকে ফোন করেছিলাম, যিনি আজ এখানে আচার্য কাজ করেছেন, দাদার পৌরোহিত্য করেছেন, না তার জীবনী নিয়ে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। দাদা আমার পাশে আছেন, দাদার সঙ্গে আমার বহুদিন আগেই পরিচয় এবং বিভিন্ন কাজে দাদার সঙ্গে যুক্ত ছিল। আজ বলতে গেলে কি যে আমি চলে গেছি এ কথা ঠিক বলতে পারি না, মানে সেই অর্থে কোনো মানুষ চলে যান না। তিনি সন্তান সন্ততির মধ্যে থাকেন, ছেলে মেয়েদের মধ্যে তিনি আছেন, দাদা আমাদের মধ্যে আছেন। আমি চলে গেছি কথাটা, দাদা চলে গেছেন সে তো দেখা যাচ্ছে আমার বাহ্যিক দিক থেকে দেখছি তিনি চলে গেছেন, যেহেতু আত্মা তৃতীয় প্রদেশ মরুদ বল এতেই মিশে যায় আমরা বলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে অন্য কথা দিক দিয়ে যদি জিন দিকতে দেখি, তাহলে আমার পরিবারের প্রতিটি রক্তে রক্তে দাদা রয়েছেন। হ্যাঁ, এই ঘরের প্রতিটি সবাই, প্রতিটি কোনায় দাদার স্পর্শ রয়েছে। আমরা সে অনুভূতি সবসময় পাবো। এবার দাদার সঙ্গে বলতে গেলে ছোটবেলায় দাদা আমার শ্রদ্ধা বললেন যে দাদা এসেছিল, আমার মনে পড়ে যে ভালোবাসা কাকে বলে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি এসছি, দাদা আন্দামান থেকে এসছেন, তা আমি বলছি দাদা খেজুর পাড়তে পারি, খেজুর গাছে উঠলাম। কোন গাছ? হয়ে গেছে, চল। উঠলাম খেজুর গাছে, খেজুর পেড়ে দাদাকে দিলাম। সে সময় কিচ্ছু বললো না, খেজুর পেড়ে আনলাম। তারপরে কি মারলো, পায়ের থেকে মাথা পর্যন্ত কুঞ্চি দিয়ে ফেলে। আমি কিন্তু তখন ভাবিনি যে দাদা এই জন্য হয়েছে। এখন বুঝি যে কতটা ভালোবাসতো, যে আমি যদি সেই সময় পড়ে যাই, আমার 3টি দাদাই সেই সময় বাইরে সর্দা হোস্টেলে থাকতো, মেজদা পর্দা দুজনই আন্দামান। তাহলে আমি খুব ছোট, 8-9 বছর বয়স আমার, তা আমি যদি পড়ে যাই তাহলে আমায় কে দেখবে? সেই জন্য সে মেরেছিল। আমি এখন বুঝি যে মার ভাই কেমন মেরেছিল সেইভাবে। এই যে স্নেহের মান, এই যে ভালোবাসা, এ তো আর পাবো না, কিন্তু না পেলেও সেটা অন্তর থেকে বুঝি, সেই যন্ত্রণা নিজের অন্তরের মধ্যে থাকবে। তবে দাদা বলেছেন মতুয়া আন্দোলন নিয়ে বলেছেন, দাদা শুধু মতুয়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না, বর্তমান কমিউনিস্ট, দাদা হচ্ছে কমিউনিস্ট কর্মপূর্ণ ছিলেন। মানে যখন ছাত্র আন্দোলন করেছেন নকশালপন্থী, তখন থেকেই দাদা আন্দোলনের সঙ্গে যুক্ত, এবং এতদিন চলে দাদা মানে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে বিরাটভাবে যুক্ত। সাধারণ মানুষ নিয়ে দাদা সবসময় পরিচর্যা চারিদিকে। কিন্তু আজ সেদিন যারা এসেছিল, সহকারী লোক যারা এসেছিল, বেশিরভাগই হচ্ছে এই বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত, তারাই চলে এসেছিল তাদের সঙ্গে। সকাল বিকাল যারা চলে, অ্যাকচুয়ালি বামপন্থী বলতে আমি তাদেরই বুঝি বামপন্থী, যারা সার্বিক সমাজ ব্যবস্থার সঙ্গে, সমস্ত গরিব মানুষদের সঙ্গে লড়াই করতে পারে, আমি তাদের বলি। মতুয়া সংগঠন যেমন হরিচাঁদ গুরুচাঁদ সেই সময় যেটা করেছিলেন, সাধারণ মানুষের জন্য করেছিলেন। তাদের যে স্কুল দরকার, 1000 স্কুল দরকার, সে যে একটু বললে আমার নমসূর্য কেন, আমার পিছিয়ে পড়া যে সমস্ত ব্রাহ্মণ ছেলেমেয়েরা আছে, ব্রাহ্মণবাদ, তারা একটা নীতি আনবা, একটা সিস্টেম তৈরি হয়েছে, সেই সিস্টেমটা তৈরি করেছে তারা। সিস্টেম তৈরি করেছে যে ব্রাহ্মণ নীতির সিস্টেম, সেটাকে। কিন্তু আমার ব্রাহ্মণ ভাইদের মধ্যে ঘরে অনেক গরিব মানুষ আছে যারা পড়াশোনা করতে পারছে না, তারাও কিন্তু আজ অন্য কাজ করতে হচ্ছে, যুদ্ধ করতে, চণ্ডী পাঠ করার মতো তাদের অবস্থা। কারণ সেই ব্রাহ্মণ সে পুজো করে তাদের পেট চলছে না, তারা জুতোর কাজে আহুত করতে হচ্ছে। এই ব্রাহ্মণ্যবাদের মধ্যেও দেখা যাচ্ছে 3% মানুষ ব্রাহ্মণদের মধ্যে সবচেয়ে উঁচু র্যাঙ্কে রয়েছে, তারাই তাদেরকে শুরু করেছে।
সেই অবস্থা ভারতবর্ষের প্রতিটি কর্নার কর্নার রয়েছে, প্রতিটি জাতির মধ্যে রয়েছে। যে জাত উঠছে, আমার নবশুদ্ধ ভাইরা যারা উঠছে, উঠে গেছে পরিচয় যারা, আমি নবশুদ্ধ বলতে চাই না, সেভাবে আমি ব্রাহ্মণ হয়ে গেছি। এই এদেরও 160টা ছোট ছোট শাখা আছে, তারা নিজেদেরকে বাজিনা করে। প্রতিটি জাতের মধ্যে এই বর্ণবিদ্বেষ রয়েছে। এই বর্ণবিদ্বেষ যতক্ষণ না ভিতর থেকে ইনারমাস চিন্তা আসবে যে আমি সমাজে কোন জায়গাতে এসেছি, সমাজের সব মানুষই আর ওই মানুষটার কাটলেও রক্ত লাল, এই মানুষটা কাটলেও রক্ত লাল, এটা যখন তাদের মধ্যে সেই চিন্তাধারা আসবে যে সব মানুষের রক্ত এক, সবাইকে মরণ সবই পুড়ে ছাই হবে এক জিনিস, তাহলে সেই জায়গাটা দাঁড়িয়ে সবাইকে ভাবতে হবে যে আমরা যে জায়গাতে আসি না কেন আমাদের চিন্তাধারা এক হয়, আমরা সবাইকে নিয়ে মিলেমিশে চলতে পারি, সমস্ত সমাজকে নিয়ে চলতে পারি। সমাজের কোনো মানুষের ফেলান না, সব মানুষকে নিয়ে একসঙ্গে মধ্যপদের চিন্তা হচ্ছে কোনো মানুষে আমার অসুখ নয়, সে ব্রাহ্মণ হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, সেও আমার ভাই। আমি প্রত্যেককে গলায় নিয়ে চলবো, হচ্ছে আমাদের মধ্যপদের মধ্যে আমরা আমাদের কিছু লাগবে সবাই করে চলবো। আমি সেখানে থাকবো আমার দাদা, আমি রায় পরিবারের থেকে আমার আজ আমার আত্মীয়স্বজনের পক্ষ থেকে আমার দাদা স্মৃতি হিসেবে বলছি, দাদা যেখানে থাকুন শান্তিতে থাকুন। আমাদের মধ্যে দাদা আছেন, সন্তানদের মধ্যে আছেন, ছেলেমেয়েরা যদি একসঙ্গে মিলেমিশে থাকতে পারে, একদিন যদি উন্নতি কোনো গণ্ডগোল না হয়, তাহলে দাদা আপনার চিরশান্তি থাকবে। এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ দিই। আপনার নামটা? সমর কৃষ্ণ রায়। আপনার কি করেন? আমি রেলওয়েতে চাকরি করতে রিটায়ার্ড হয়ে গেছি। 60 বছর বয়স হয়ে গেছে? আমার 64 বছর বয়স। আচ্ছা, বিয়ে দেওয়া চলবে তো, এখন যেরকম বয়স নেই। আচ্ছা, শেষ করলাম আমরা।